হঠাৎ ফিরহাদ হাকিম নিজে বসে যাবেন বৈঠকে, এইটা অনেকেই আশা করেননি। আবার সেই বৈঠকে শুধুমাত্র ফিরহাদ হাকিম কথা বলছেন তাই নয়, একটা যে ফোন আসবে এবং ফোনটা ধরার সঙ্গে সঙ্গে স্পিকারে ভেসে আসবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা, সেটাও কিন্তু বৈঠকে যারা ছিলেন তারা খুব একটা ভাবতে পারেননি। এবং সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারে শোনা যাচ্ছে, তিনি বলছেন তার আশ্বাস বাণী যে আমাদের নামে অনেক কুৎসা করা হয়, এসব কথায় কান দেবেন না, বিশ্বাস করবেন না। আরে ভোটের সময়ই তো খালি নির্বাচন কমিশন আসে, তাছাড়া তো আমরাই আপনাদের পাশে থাকি, কোনো রকম সমস্যা হলে আমাদের বলবেন। মানে দিদি ববিকে কাজটা দিয়ে শান্তিতে থাকতে পারেননি, তাকে নিজেকেও ফোন করে স্পিকারে এই সমস্ত কথাবার্তা বৈঠকে যারা উপস্থিত রয়েছেন তাদের বলতে হয়েছে। আর এই যে এত মধুর বাণী, সেটা কি জন্য? একটা না আদায় করার জন্য। কিসের না? বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্যের শাসক দল, তাদের তরফ থেকে একটা বয়ান লেখা হয়েছে। প্রত্যেকটা আবাসন, বিশেষ করে কলকাতার যে আবাসনগুলো রয়েছে সেই আবাসনগুলিতে সেই বয়ানটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বয়ান হুবহু এক, শুধু ওয়ার্ড নাম্বারের জায়গাটা ফাঁকা। যে আবাসন যে ওয়ার্ডে, সেই নাম্বারটা সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বয়ানের নিচে আবাসনের আবাসিকরা সই করছেন, আবাসনের ঠিকানা লিখে দেওয়া হচ্ছে, তারপর সেই চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের কাছে। এবং বয়ান হচ্ছে আমরা চাই না, অর্থাৎ প্রত্যেকটা আবাসনের কাছ থেকে এই আমরা চাই না বলে চিঠি পাঠানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটা করাচ্ছে, এই দাবি বিজেপির তরফ থেকে তোলা হয়েছিল, যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। তবে বিষয়টা হচ্ছে, সেই যে বৈঠক ফিরহাদ হাকিম যেটা করেছিলেন এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এটাও মনে করিয়ে দিয়েছিলেন বৈঠকে যারা ছিলেন তাদেরকে, যে দেখুন নির্বাচনের সময়েই শুধু ইলেকশন কমিশন আসে, আমরাই কিন্তু বাকি সময় পাশে থাকি। তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও মনে করিয়ে দিয়েছিলেন যে দেখুন আপনারা না চাইলে নির্বাচন কমিশন কিন্তু কিছুতেই করতে পারবে না। কি পারবে না? কি করতে চাইছে নির্বাচন কমিশন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিতে চাইছেন? যারা আমাদের হঠাৎ যদি উঠলো কথার মেম্বার রয়েছেন তারা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছেন কোন বিষয়টা নিয়ে কথা বলছি, কারণ আজ থেকে প্রায় 2 মাস আগে এই বিষয়টা যখন শুরু হয়েছিল তখন কিন্তু এটা নিয়ে আলাদা করে হঠাৎ যদি উঠলো কথার মেম্বারদের জন্য আমি একটা পর্ব করেছিলাম। আপনারা জানেন হঠাৎ যদি উঠলো কথার জয়েন বাটনটা ক্লিক করে আপনারা কিন্তু এই চ্যানেলের মেম্বার হতে পারেন এবং এই ধরনের পর্বগুলো যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা মেম্বার হয়ে দেখতে পারেন। হঠাৎ যদি উঠলো কথা চ্যানেলের মেম্বারদের জন্য প্রত্যেক মাসেই আমরা এক্সক্লুসিভ পর্ব নিয়ে আসার চেষ্টা করি এবং সেখানে চালটা সেদ্ধ হলো কি হলো না তার আগে কে কোন হাঁড়িতে কিভাবে চাল সেদ্ধ করতে বসাচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আমরা একটু চর্চা করার চেষ্টা করে থাকি, একটু রোজকার পর্ব থেকে আলাদা করে কিছু আলোচনা করার চেষ্টা করে থাকি এবং ওই পর্বগুলো দেখলে অনেক ক্ষেত্রেই খবরের জল কোথা থেকে কোথায় গড়াচ্ছে সেটা বুঝতেও কিন্তু আপনাদের সুবিধা হবে। এই পর্বগুলো আপনারা যদি দেখতে চান অবশ্যই হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলে জয়েন বাটনটা ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন। যাই হোক, তো কি আটকানোর চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচন কমিশনের তরফ থেকে একটি উদ্যোগের কথা সামনে রাখা হয়েছিল এইবারে, যে পশ্চিমবঙ্গে বড় বড় যে আবাসনগুলো রয়েছে, হাউজিং সোসাইটিগুলো রয়েছে, সেখানে প্রত্যেকটা আবাসনের ভেতরে একটা করে ভোট গ্রহণ কেন্দ্র বা একটা করে বুথ করা হবে। এই একটা উদ্যোগের কথা নির্বাচন কমিশনের তরফ থেকে সামনে রাখা হয়েছিল। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। ফিরহাদ হাকিম আবাসিকদের সঙ্গেই বৈঠকে বসেছিলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আসে, তিনি সরাসরি আবাসিকদের এই কথাটা জানান যে আপনারা না চাইলে কিন্তু কিছুতেই নির্বাচন কমিশন করতে পারবে না, তাই আপনারা পত্রপাঠ না করে দিন। তৃণমূলের তরফ থেকে এই আবাসিকদের কাছেই একই বয়ানে লেখা চিঠি পাঠানো হচ্ছিল এবং সেই চিঠি আবাসিকরা নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন, সেটা দেখানোর জন্য এই চেষ্টা করা হচ্ছিল তৃণমূলের তরফ থেকে যে দেখুন আবাসিকরাই তো না বলে দিয়েছে। এই অভিযোগই বিজেপি করেছিল, যেটা তৃণমূল সম্পূর্ণ নস্যাৎ করে দেয়। এবারে দেখুন এখন যে খবরটা সামনে উঠে এসেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন স্পষ্ট জানাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের অন্তত 78টি বহুতল আবাসনে কিন্তু এই ধরনের ভোট গ্রহণ কেন্দ্র হতে চলেছে। 78টি আবাসনে ভোট গ্রহণের কেন্দ্র থাকবে আবাসনের ভেতরে। এবার 25শে ফেব্রুয়ারি জানা যাচ্ছে কোন কোন আবাসনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের তালিকা একদম পরিষ্কার প্রকাশ করে দেওয়া হবে। এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম থেকে আপত্তি জানিয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার এটাকে না করে গেছে এবং এটা যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য তারা নানা রকম চেষ্টা করে গেছে। অন্যদিকে বিজেপি আবার এই জিনিসটা যাতে অবশ্যই হয়, যেন তেন প্রকারেণ আবাসনের ভেতরে যাতে ভোট গ্রহণ কেন্দ্র করা যায়, তার জন্যও কিন্তু নির্বাচন কমিশনের ওপরে চাপ সৃষ্টি করে গেছে।
বুঝতেই পারছেন, নির্বাচন কমিশন প্রথম যখন এই উদ্যোগের কথা সামনে রাখে তখন দুপক্ষের তরফ থেকেই নানা রকম তর্কাতর্কি হয়েছিল, মাঝে এই গোটা পরিকল্পনা একেবারে বানচাল হয়ে যেতে বসেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে অনড়। এই বড় যে আবাসনগুলো রয়েছে, আবাসিক বহুতলগুলো রয়েছে, সেখানে কিন্তু ভোট গ্রহণ কেন্দ্র হতে চলেছে। এবার এটা সূত্রপাত কোথা থেকে, সেটা বলতে গেলে অবশ্যই করে ফিরে যেতে হবে লোকসভা নির্বাচনের ফলাফলে। কারণ দেখা যাচ্ছিল যে একের পর এক নির্বাচনে যদিও তৃণমূল কংগ্রেস একেবারে দারুণভাবে জয়লাভ করছে, প্রচুর ভোট পেয়ে জয়লাভ করছে, লোকসভা নির্বাচনের ফলাফলের পরে একটা পরিসংখ্যান সামনে উঠে আসে যেটা বেশ কিছু সময় ধরে দেখা যাচ্ছিল। আর সেটা হচ্ছে পুরসভা অনুযায়ী হিসাব করলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের 50%-এরও বেশি পুরসভায় ভোটের নিরিখে বিজেপি এগিয়ে রয়েছে। অর্থাৎ একদম সহজ করে বলতে গেলে গোটা বাংলা জুড়ে গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য, সেখানে তারা একেবারে সবাইকে ফেলে এগিয়ে যাচ্ছে। কিন্তু শহরের দিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত শহুরে এলাকায় বিজেপির সমর্থন বাড়ছে, বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়ে এগিয়ে যাচ্ছে। এবার এখান থেকেই অবশ্যই বিজেপির তরফ থেকেও নানা রকম পরিকল্পনা, নানা রকম উদ্যোগ নেওয়া হয় যে এই আবাসিক যারা রয়েছেন বিভিন্ন আবাসনের বা শহুরে ভোটার যারা রয়েছেন তাদের আরো বেশি করে কি করে বিজেপির দিকে টেনে আনা যায়। এই যে দেখুন শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন, সেখানেও কিন্তু এই শহুরে মধ্যবিত্ত আরবান ভোটারদের কাছে একটা অ্যাপিল করার জায়গা রয়েছে যে শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত শিক্ষিত সজ্জন মানুষ, পণ্ডিত ব্যক্তি, প্রচুর পড়াশোনা করেছেন, ভীষণ মার্জিত বক্তব্য, খুব সুন্দর করে কথা বলতে পারেন। এই বিষয়গুলোর মাধ্যমেও কিন্তু শহুরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা দেখা গেছে। তারই সঙ্গে বিজেপির তরফ থেকে একদম শহুরে ভোটারদের বিজেপির দিকে টানার জন্য একদম এক্সক্লুসিভলি বেশ কিছু প্রকল্প, বেশ কিছু চেষ্টার কথাও সামনে উঠে এসেছে। একদিকে যখন এটা দেখা যাচ্ছে তখন আরেকদিকে কি, মানে একদিকে যখন বিজেপি শহুরে ভোটারদের আরো বেশি করে মন পাওয়ার চেষ্টা করছে, তখন অন্যদিকে দেখা যাচ্ছে শাসক দলের তরফ থেকে ভয় দেখানো হচ্ছে। কিভাবে? যেমন উল্টোডাঙ্গার সেই ঘটনার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। উল্টোডাঙ্গায় লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরপরই একটি আবাসনের ভেতরে গাদাখানেক অটো, মোটর বাইক, টোটো এ সমস্ত কিছু ঢুকে পড়ে এবং কিছু সময় ধরে আবাসনের ভেতরে এই মোটর বাইক, অটো, টোটো রীতিমতো তাণ্ডব চালায়। ডিজে বাজানো হয়, প্রচন্ড জোরে জোরে মিউজিক আওয়াজ এবং তার সঙ্গে সোডার বোতল ছোড়াছুড়ি করে রীতিমতো একটা অসভ্যতা, রীতিমতো একটা তাণ্ডব করা হয়। কেন? জানা যায় যে ওই আবাসন যে বুথে রয়েছে সেই বুথে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি ভোট বেশি পেয়েছে, এগিয়ে আছে। সেই কারণেই প্রতিশোধ নেবার জন্য তৃণমূলের কিছু সমর্থকরা অটো, টোটো, মোটর বাইক নিয়ে সেই আবাসনের ভেতরে ঢুকে গিয়ে এইভাবে তাণ্ডব চালিয়ে লোকজনকে বিরক্ত করে, অসভ্যতা করে, সোডার বোতল ছোড়াছুড়ি করে যা তা কাণ্ড করেন। এই জলটা অনেক দূর পর্যন্ত গড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইন্টারভিন করেন, তিনি তৃণমূলের লোকজনকে সেই আবাসনে নিজে পাঠান ক্ষমা চাওয়ানোর জন্য। কিন্তু এখান থেকেই একটা প্রশ্ন কিন্তু খুব বড় হয়ে উঠে আসে যে এই যে যা চলছে আবাসনের আবাসিকদের মধ্যে শাসক দল বা বিরোধী দলকে নিয়ে যে ধরনের মনোভাব তৈরি হচ্ছে, দুপক্ষই ভাবনা চিন্তা করতে শুরু করে যে এটাকে ভোট বাক্সে কি করে ট্রান্সফার করা যায়, ভোট বাক্সে এর প্রতিফলন আমরা কিভাবে দেখতে পেতে পারি। দেখুন এই যে শহরের আবাসনগুলো রয়েছে সেখানে অবশ্যই একটা ভালো সিগনিফিকেন্ট আরবান ভোটার রয়েছেন, কিন্তু তারা সবাই প্রত্যেকটা ভোটে ভোট দিতে বেরোন না। তার কারণ কি? তারা ঝামেলা পছন্দ করেন না, কোনো ঝুট ঝামেলায় তারা জড়াতে চান না, কোনো সমস্যায় পড়তে চান না। তাই ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে, ফ্ল্যাট থেকে নেমে আবাসন থেকে বাইরে গিয়ে তারপর ভোট দিতে হবে কোনো সমস্যার মধ্যে যদি হয়, এইটা এড়ানোর জন্য অনেক মানুষ রয়েছেন এই আবাসনে যারা ভোট দিতে যান না। নির্বাচনের সময় কোনো আবাসনের মূল গেট যেটা, সেখানে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়েছে যাতে আবাসনের আবাসিকরা কেউ ভোট দিতে না বেরোন, কিংবা আবাসনের গেটের বাইরে রাজনৈতিক দলের গাড়ি পতাকা লাগিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেটা দেখানোর জন্য, একটা বার্তা দেওয়ার জন্য যে কি হতে পারে আপনি ভোট দিতে বেরোলে। তো এই সমস্ত টেকনিকগুলো অবশ্যই আবাসনের ক্ষেত্রে কাজে লাগে, কারণ এই সমস্ত ঝামেলায় তারা একেবারেই জড়াতে চান না। সেই কারণে তারা ভোটের দিন বেরোন না, ভোট দিতে যান না। কিন্তু আবাসনের ভেতরেই যদি একটা ভোট গ্রহণ কেন্দ্র হয়, সেক্ষেত্রে খেলাটা কি অন্য কোনো দিকে ঘুরে যেতে পারে? তার ফলাফলটা কি হবে সেই আশঙ্কা থেকেই কিন্তু ফিরহাদ হাকিম নিজেই পৌঁছে গিয়েছিলেন আবাসিকদের সঙ্গে বৈঠক করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে যোগাযোগ করে সেই আবাসিকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। অভিযোগ উঠেছে যে এই সমস্ত আবাসনগুলোতে তৃণমূলের তরফ থেকে ফর্ম দেওয়া হচ্ছে, চিঠি লিখে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আপনারা নির্বাচন কমিশনকে জানিয়ে দিন যে আপনারা এসব কিছু চান না, বলে দিন যে আপনারা আবাসনের ভেতরে কোনো রকম কোনো ভোট কেন্দ্র চান না। তারই সঙ্গে আবাসনের আবাসিকদের এই বার্তাও দেওয়া হচ্ছিল যে আরে এখানে যদি ভোট গ্রহণ কেন্দ্র
কেন্দ্র করেন আপনারা আবাসনের ভেতরে, আপনারা তো ঝামেলায় জড়িয়ে পড়বেন। নির্বাচন কমিশন দৌরাত্ম্য শুরু করবে, এখানে তারপরে কেন্দ্রীয় বাহিনী আসবে, বেকার ঝুট ঝামেলা। কেন ঝামেলা ঘাড়ে নেবেন? আমরা তো আছি, দিদি তো আছেন, সবটা আমরা দেখে দেব। এইবার একদিকে যেখানে আবাসিকদের এই সমস্ত পাঠ পড়ানো হচ্ছিল যে আপনাদের অসুবিধা হবে, নির্বাচন কমিশন এখানে এসে দৌরাত্ম্য শুরু করবে, এসব ঝামেলা কাঁধে নেবেন না, তেমনই আবার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টা নিয়ে আপত্তি তুলে নির্বাচন কমিশনের কাছে চিঠিও পাঠিয়েছেন। এবং সেখানে তিনি যে আপত্তিতে বলছেন যে আপনারা আবাসনের ভেতরে ভোট গ্রহণ কেন্দ্র করতে পারবেন না, সেখানে কিন্তু তিনি আবাসনের আবাসিকদের সমস্যার কথা তুলে ধরেননি নির্বাচন কমিশনের কাছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা গরিব আর বড়লোকের মধ্যে বৈষম্য তৈরি করছেন এই কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে লিখেছিলেন যে ভোট গ্রহণ কেন্দ্র সাধারণত সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে হয়, নিরপেক্ষতা বজায় রাখার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা যদি প্রাইভেট কমপ্লেক্সে আবাসনের ভেতরে, প্রাইভেট আবাসনের ভেতরে ভোট গ্রহণ কেন্দ্র করেন, তাহলে গরিব মানুষ এবং সাধারণ মানুষ এবং তার সঙ্গে বড় লোক, তাদের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হবে। কি কারণে আপনারা এই বৈষম্য সৃষ্টি করতে চাইছেন? কোনো রাজনৈতিক দলের সুবিধা করার জন্যই কি আপনারা এই বৈষম্য তৈরি করতে চাইছেন? এবার তৃণমূল কংগ্রেস যতটা এই বিষয়টা নিয়ে ব্যাকফুটে, বিজেপি ততটাই চাইছে যাতে আবাসনের ভেতরে ভোট কেন্দ্র করা যায়, কারণ ওই শহুরে ভোটার ফ্যাক্টরটা তাদের কাজে যাতে লাগবে সেই চেষ্টা কিন্তু বিজেপির তরফ থেকে বারবারই দেখতে পাওয়া গেছে। যেমন বিজেপির তরফ থেকে সম্প্রতি বহুতল সমিতি তৈরি করা হয়েছে, যাদের কাজ হচ্ছে এই বহুতল আবাসনের আবাসিকদের সঙ্গে যোগাযোগ রাখা, বিজেপির সঙ্গে, বিজেপির দলের সঙ্গে তাদের যোগাযোগ তৈরি করা এবং তাদের তরফ থেকে নানা রকম বার্তা এই আবাসিকদের কাছে পৌঁছে দেওয়া, ভোটে তারা জিতলে কি কি করবেন সেই সমস্ত প্রতিশ্রুতির কথা তাদের জানানো, আরো বেশি করে জনসংযোগ বাড়ানো এই আবাসনের লোকজনের সঙ্গে। যদিও দক্ষিণ কলকাতার বিজেপির যিনি এই বহুতল সমিতির ইনচার্জ, তিনি বলছেন যে এটা বিজেপির সম্পূর্ণ নতুন কৌশল, এমনটা নয়। আবাসনের আবাসিকদের সঙ্গে আমরা প্রায় 10-15 বছর ধরেই যোগাযোগ রাখছি। আমি নিজে 2011-তে প্রার্থী ছিলাম এবং সেই সময়ও বহুতলগুলোতে প্রচার করতে গেছি। বহুতলগুলোর জন্য, সেখানে প্রচার করার জন্য যে আলাদা করে সময় রাখতে হয় সেটা তখন থেকেই জানি। তাহলে এখন কথাটা হচ্ছে যে এত বছর ধরে বিজেপি যে জিনিসটা মেনটেন করছে বলে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, এই দাবি যদি সত্যি হয় তাহলে এতদিন তারা যে কাজটা করেছেন তার ফসল তোলার সময় তো এবার এসে গেছে। 2024-এ যদি একটা ঝলক দেখা গিয়ে থাকে যে পুরসভা অঞ্চলে, শহুরে অঞ্চলে বিজেপির ভোট বাড়ছে, সমর্থন বাড়ছে, তাহলে এইবার এই বহুতলগুলোর ক্ষেত্রে কি বিজেপি কোনো রকম লাভ তুলতে পারবে? বিশেষ করে যে সমস্ত জায়গায় একেবারে কান ঘেঁষে লড়াই বেরোনোর মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে এই বহুতল বা এই আবাসনের ভোট কি বিজেপির দিকে গিয়ে তাদের কোনো রকম সুরাহা করতে পারবে? নাকি বিষয়টা দাঁড়াবে যে সেই 2011 থেকে তারা যেটা করে আসছেন, 2024-এ যার ফলটা একটু হলেও দেখা গেছে, 2026-এ পুরোপুরি ফল দেখানোর সময় এখনো আসেনি? কোনটা? দেখুন, বিজেপি ইজ নোন ফর ইটস লং গেম, কিন্তু সেই লং গেমের ফলাফল পাওয়ার সময় কি 2026-এ হয়েছে? এইটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। এই সময় বিজেপির তরফ থেকে আবার নির্বাচন কমিশনের উপরে যখন চাপ সৃষ্টি করার সময় আসে যে না আপনাদের এটা করতেই হবে, তখন দেখা যায় বিজেপির নেতা রাহুল সিনহা, শিশির বাজোরিয়া, তারা কিন্তু পশ্চিমবঙ্গের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, যিনি পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল, তার সঙ্গে তারা দেখা করতে গেছেন এবং সেখান থেকে বেরিয়ে বিজেপির তরফ থেকে বলা হয় যে আমরা মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়েছি যে আপনারা নির্বাচন কমিশনের যেটা দরকার, যে কাজটা করার দরকার সেটা তো আপনারা নিজেরাই করবেন। নির্বাচনের কাজে আপনারা যখন রাস্তা থেকে গাড়ি তুলে নেন, তখন কি সেই গাড়ির মালিকের আবেদন বা অনুমতির জন্য আপনারা অপেক্ষা করেন? যেগুলো আপনাদের লাগবে আপনারা সেইভাবে তো তুলে নেন। তাহলে আবাসনের ভেতরে ভোট কেন্দ্র করার জন্য আবাসিকদের অনুমতির জন্য বা আবেদনের জন্য আপনারা কেন অপেক্ষা করছেন? ফাইনালি এখন দেখা যাচ্ছে মাঝখানে যাই এদিক ওদিক হয়ে থাক না কেন, যে যাই বলুন না কেন, নির্বাচন কমিশন কিন্তু তাদের সিদ্ধান্তে অনড় থাকছে এবং 78টি এই ধরনের আবাসনের ভেতরে ভোট কেন্দ্র হতে চলেছে, এই কথা নির্বাচন কমিশনের তরফ থেকে এখন জানানো হচ্ছে। বাম জমানার শেষের দিকেও একটা কথা বলা হতো যে গ্রাম দিয়ে শহর ঘেরাও, অর্থাৎ গ্রামে এত সমর্থন রয়েছে সে তার মাধ্যমেই আমরা জিতে যাব, শহরের যা চিৎকার চেঁচামেচি ওসব বেশি কানে নেবার দরকার নেই, এগুলো বেশিরভাগই বুর্জোয়া চিৎকার চেঁচামেচি। সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে মা মাটি মানুষ, এবং সেক্ষেত্রে গ্রামাঞ্চলে এত বেশি সমর্থন তার জন্য রয়েছে, গ্রামের দিকে বা শহরের বস্তি এলাকায় যারা প্রান্তিক মানুষজন দিন আনি দিন খায় তাদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য কিন্তু ক্রমাগত শাসক দলের তরফ থেকে খুঁটি শক্ত করা হয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সম্প্রতি বলেছেন যে এগুলোকে বস্তি বলা যাবে না, সেই জায়গা যেগুলো যেখানে মানুষজন থাকছে তাদের জন্য মিনিমাম বেসিক পরিষেবাটুকু নেই, তারা জল পাচ্ছেন না, হুকিং করে ইলেকট্রিসিটি নিতে হচ্ছে, এই সমস্ত চলবে, কিন্তু সেগুলোকে আবার বস্তি বলা যাবে না, তাদের বলতে হবে উত্তরণ।
যাই হোক, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে 78টি এই ধরনের আবাসন রয়েছে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র হবে এবং তাদের নাম 25শে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এই তালিকা সামনে চলে আসবে। এখন এই তালিকা বেরোনোর পর আবার দেখার বিষয় যে এর মধ্যে থেকে কতগুলো আবাসন আবার বেঁকে বসে বা পিছিয়ে যায় বা বলে যে না না আমাদের ভোট কেন্দ্র দরকার নেই, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেসব কথা শোনে কিনা, সেখানে কি নিয়ম রয়েছে সেই সমস্তগুলো অবশ্যই দেখার বিষয় থাকবে। তারই সঙ্গে দেখার বিষয় থাকবে যে আবাসনের ভেতরে ভোট গ্রহণ কেন্দ্র হবার পরে সত্যিই আবাসনের আবাসিকরা আরো বেশি করে বেরিয়ে ভোট দিতে আসেন কিনা, ভোটিং পার্সেন্টেজটা সত্যিই বাড়ে কিনা এবং তার মাধ্যমে বিজেপির আদৌ কোনো সুরাহা হয় কিনা, এগুলো অবশ্যই দেখার বিষয়। তবে দেখার বিষয় এটাও থাকবে যে এবারেও কোনো জাদু বলে আবাসনের আবাসিকরা বেশিরভাগ কেউ ভোট দিতে বেরোলেনই না, এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা। যদি হয় তাহলে কোন সেই জাদু বল, সেটাও অবশ্যই জানার দিকে আমাদের চোখ থাকবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।